আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কথা কি বুঝতে পারতেছো? জি ম্যাডাম। কি খবর সবার? কেমন আছো? আচ্ছা, আজকে আমি ইন্ট্রোডাকশন টু মাইক্রোস, এটা মাইক্রো সম্পর্কে কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলবো। তো তোমরা তো মাইক্রো সম্পর্কে জানো তো না কিছু? এই কেউ রেসপন্স না করলে কিভাবে হবে বলো তো? দুই একজন অন্তত কথা বলো, নাকি কে বলবে সেটাই বুঝতে পারছো না? ইকবাল। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ম্যাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। মাইক্রোব সম্পর্কে তো জানা আছে না কিছু? না ম্যাম। কিছু জানা নাই? মাইক্রোবস কি, কেমন দেখতে, বা কোনগুলোকে মাইক্রোবস বলা হয়, ম্যাম কোনো যে ধারণা নাই? ম্যাম সম্ভবত ন্যানোমিটার 10 ন্যানোমিটার ছোট হইতে পারে, অনেক ছোট যেগুলো আর কি, জীবাণু। আচ্ছা, অনেক ছোট। খালি চোখে দেখা যাবে? না ম্যাম। না ম্যাডাম। ম্যাম এখানে দেখা যাচ্ছে স্লাইডে। এখানে দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি কি শুরু করবো? 72 জন আছো। ম্যাম আর একটু অপেক্ষা করলে ভালো হতো, সবাই আসবে। এটা কি ক্লাস ছিল তোমাদের? জি ম্যাম, ক্লাস ছিল আমাদের।
আচ্ছা, ঠান্ডা অনেক বেশি, এই কারণে হয়তো সবাই ঘুমাইতেছে মনে হয়। 12টার সময়? ঠান্ডা তো অনেক বেশি এখনো। হুম, সকাল 10টার সময় ক্লাস থাকলে না হয় এটার কথা বললে না হয় কিছুটা কিঞ্চিত পরিমাণ মানা যেত। 12টার সময় যদি বলো যে ঘুমাচ্ছে, এই লজিক তো মানা যায় না, না? শীতকালে সবসময় সকালে মনে হয়। আচ্ছা, আমি শুরু করি। 80 জন আসো, ঠিক আছে? যে মাঝে মধ্যে রেসপন্স করো, দু একটা কথা বলো। কে কি বলবে সেটা না, অন্তত মানে ইয়েস ম্যাম বা হচ্ছে জানি না বা হ্যাঁ বা না কিছু একটা কমেন্ট করো, তাহলেও ভালো লাগে। ওকে, তাহলে হচ্ছে যেহেতু ইন্ট্রোডাক্টরি মানে টপিকটার নামই হচ্ছে ইন্ট্রোডাকশন টু মাইক্রোবস, তো মাইক্রোব সম্পর্কে কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলবো আজকে। খুব বেশি ডিপলি বলবো না বা ডিপলি যাব না। আম, তো আমি এখন শুরু করি। আমরা যেটা হচ্ছে মাইক্রোবস বলতে যেটা প্রথমত সাধারণত মাথায় আসে, যেটা হচ্ছে মাইক্রোবস গুলো হচ্ছে মাইক্রো সাইজের হবে, মানে খালি চোখে দেখা যাবে না। যে জীবাণু মানে জীবগুলা খালি চোখে দেখা যায় না। তো এখানে হচ্ছে দেখো একটা দেখা আছে, মানে জাস্ট মাইক্রোস্কোপের মতো দেখানো হচ্ছে যে মাইক্রোবস আর মাইক্রো অর্গানিজমস আর মাইক্রোস্কোপিক লিভিং অর্গানিজমস, মানে যে অর্গানিজম গুলো হচ্ছে খুবই ক্ষুদ্র এবং খালি চোখে দেখা যায় না, এরকম জীবগুলোকে লিভিং অর্গানিজমস কে হচ্ছে মাইক্রোবস বলা হয়। তো এই মাইক্রোবস এর মধ্যে তোমার আসতে পারে কি, আমরা আহ, শুনেই থাকে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফানজাই, তারপর অ্যালজি, প্রোটোজোয়া, এগুলা হচ্ছে মাইক্রোবস বলা হয়। আচ্ছা, এখানে কয়েকটা দেওয়া আছে, জাস্ট ক্যারেক্টারিস্টিক্স বা কেমন কি মাইক্রোবস কি বা কেমন, সেটা হচ্ছে যেটা প্রথমেই বললাম যে এগুলা খালি চোখে দেখা যায় না। আর দেখা যাচ্ছে যে আমরা যে আত্মাতে আমরা বাস করি, মানে যে পৃথিবীতে, সেই পৃথিবীতে একটা বড় অংশ জুড়ে মাইক্রোবসও আছে। তুমি যে কোনো এনভায়রনমেন্টেই দেখবা যে সেখানেই মানে মাইক্রোবস থাকে। তো এদের মাইক্রোঅর্গানিজমের 5টা মেজর গ্রুপস আছে, যেটা বললাম যে ব্যাকটেরিয়া, ফানজাই, ভাইরাস, প্রোটোজোয়া এবং হচ্ছে অ্যালগি। তো এই 5টা সম্পর্কে আজকে আমরা কিছু জানবো, কিছু তথ্য জানবো, এবং এদের কি উপকারী এবং অপকারী দিক আছে, মানে আমাদের জন্য এরা ক্ষতিকর কতটুকু, কি এনভায়রনমেন্টের জন্য এবং কতটুকু উপকার, সেই দিকগুলো আমরা জানবো। প্লাস হচ্ছে কিছু হচ্ছে ফুডবর্ন ডিজিজ, এই মাইক্রোবস এর জন্য কিছু ডিজিজ বা ইনফেকশন তৈরি হয়, সে সম্পর্কে আমরা একটু জানবো। আচ্ছা, যেটা বললাম যে মাইক্রো অর্গানিজম শুধুমাত্র যে ক্ষতিকর এটা কিন্তু না, মাইক্রো অর্গানিজম অনেক বেনিফিশিয়াল দিক আছে। আর হিউম্যান বডিতে দেখা যাচ্ছে যে মাইক্রোবস এর পরিমাণ অনেক বেশি, বিশেষ করে হিউম্যান ইন্টেস্টিনাল ট্র্যাক্ট যেখানে, সেখানে হচ্ছে মাইক্রোবস অত্যাধিক পরিমাণ থাকে। আর মাইক্রোবস তো অনেক ধরনের ভূমিকা আছে, তবে আমাদের শরীরে যেটা, সেটা হচ্ছে তারা ডাইজেশনে, ফুড যে আমরা কনজিউম করি, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন বা অন্যান্য যে ভিটামিন মিনারেলস আছে, বিশেষ করে যে ম্যাক্রো নিউট্রিয়েন্টস গুলো আছে, সেগুলো কনজিউম বা ডাইজেস্ট করতে আমাদের মাইক্রোবস হেল্প করে। এবং আছে কিছু হচ্ছে আমাদের ইমিউন যে ডিফেন্স সিস্টেম আছে, সেটাতেও তোমার ভূমিকা রাখে। তো এখানে জাস্ট হচ্ছে এক লাইনে করে এই 5টা যে মাইক্রোবস আছে 5 ধরনের, সেটা সম্পর্কে একটু বলা আছে। যে ব্যাকটেরিয়া সম্পর্কে এখানে বলা আছে যে ব্যাকটেরিয়া হচ্ছে ইউনিসেলুলার, ইউনিসেলুলার মানে হচ্ছে এককোষী, মাইক্রোস্কোপিক, প্রোক্যারিওটিক অর্গানিজমস। আর হচ্ছে এরা কি করে, রিপ্রোডাকশন করে বাইনারি ফিশনের মাধ্যমে। তো এই একটা সেন্টেন্সে দেখো কয়েকটা টার্ম চলে আসছে, ইউনিসেলুলার, মাইক্রোস্কোপিক, প্রোক্যারিওটিক এবং হচ্ছে বাইনারি ফিশন। তো মাইক্রোবস যদি হচ্ছে নর্মালি যদি দুই ভাগে ভাগ করা হয়, সেলের উপর, সেল তাদের সেল এবং স্ট্রাকচারের উপর,
তাহলে সব মাইক্রো দুইটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে যায়। একটা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক অর্গানিজম, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক অর্গানিজম, সেলের উপর ডিপেন্ড করে। তো প্রোক্যারিওটিক কোনগুলোকে বলে তোমাদের জানা আছে? নিউক্লিয়াস যেগুলোতে আছে, মানে যেগুলোতে নাই এরকম মনে হয়। হ্যাঁ, এটাই নিউক্লিয়াস নিয়ে আসলে যেটা হ্যাঁ নিউক্লিয়াস সুগঠিত নয়। অনুর অ্যান্সারটা ঠিক আছে, থ্যাংক ইউ। সেটা হচ্ছে প্রোক্যারিওট হচ্ছে সেল ওয়ালের মধ্যে দেখা যাচ্ছে যে এদের নিউক্লিয়াসটা বা এদের সেল ওয়াল থাকে না বা নিউক্লিয়াসটাও সুগঠিত থাকে না, প্রোক্যারিওটিক যে অর্গানিজম গুলো আছে। আর ইউক্যারিওটিক যে অর্গানিজম তাদের হচ্ছে সেল ওয়ালও থাকে, প্লাস হচ্ছে সেল ওয়ালের মধ্যে নিউক্লিয়াসটা সুগঠিতও থাকে। আর এদের প্রোডাকশনটা হয় হচ্ছে তোমার বাইনারি ফিশনের মাধ্যমে। বাইনারি ফিশন মানে যেটা আমরা হচ্ছে টার্মিনেট করতে দ্বিবিভাজন। হ্যাঁ অ্যামাইটোসিস। সরি, অ্যামাইটোসিস। জি ম্যাম। হ্যাঁ, আরেকবার বলো। আচ্ছা, অ্যামাইটোসিস। বাইনারি ফিশন যেটা হচ্ছে, হ্যাঁ বাইনারি ফিশন হচ্ছে তোমার দ্বিবিভাজন, মানে হচ্ছে তোমার ফিশন, ফিশন বলতে আমরা বুঝি যে হচ্ছে কোন একটা বড় ইয়া থেকে তোমার ভেঙে ছোট ছোট পার্টিকেল তৈরি হওয়া, সেটাকে হচ্ছে ফিশন বলা হয়। ফিশন আর ফিশন ছিল। আর বাইনারি ফিশন এখানে বলছে দ্বিবিভাজন, মানে একটা থেকে দুইটা বা দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এরকম হচ্ছে বাইনারি ওয়েতে তোমার ফিশনটা মানে প্রোডাকশনটা হবে। তারপর হচ্ছে ফানজাই। ফানজাই বলতে হচ্ছে ফানজাই তোমার ইউনিসেলুলার মানে এককোষী, বা হচ্ছে এরা মাল্টিসেলুলার দুই ধরনেরও হতে পারে। যেগুলো হচ্ছে ইউনিসেলুলার, তো ফানজাই মেইনলি ফানজাইয়ের মধ্যে দুইটা ইয়া তোমার পড়ে, দুইটা ভাগে, সেটা হচ্ছে একটা হচ্ছে ইস্ট আর একটা হচ্ছে মোল্ড। মোল্ড এবং হচ্ছে তোমার মাশরুম। তো ইস্ট যেটা সেটা হচ্ছে তোমার মেইনলি ইউনিসেলুলার, এবং হচ্ছে ফানজাই তোমার ইউক্যারিওটিক, মানে হচ্ছে এদের নিউক্লিয়াসটা সুগঠিত। আর মোল্ড যেটা সেটা হচ্ছে তোমার মাল্টিসেলুলার হয়ে থাকে। মোল্ড এবং হচ্ছে মাশরুমটা, মাশরুমও কিন্তু ফানজাইয়ের মধ্যে পড়ে থাকে। ইস্টের হচ্ছে যেটা তাদের রিপ্রোডাকশনটা হয় অ্যাসেক্সুয়ালি, এবং হচ্ছে মোল্ডের আর মাশরুম এদের হচ্ছে ইয়া হয়, রিপ্রোডাকশন হয় তো দুই ভাবেই হতে পারে, সেক্সুয়ালি হতে পারে অথবা হচ্ছে অ্যাসেক্সুয়ালি হতে পারে। আর ভাইরাস হচ্ছে অ্যাসেলুলার, মানে এদের হচ্ছে অকোষী, এবং এদের দেখা যাচ্ছে যে এদের লাইফ সার্ভাইভ করার জন্য এদের একটা লিভিং একটা হোস্ট দরকার হয়, সেল দরকার হয়। সেই লিভিং হোস্টের মধ্যে এরা বেঁচে থাকে এবং তাদের প্রোডাকশনটাও করে। তবে এদের তোমার সেল না থাকলেও এদের হচ্ছে হয় ডিএনএ অথবা হচ্ছে আরএনএ যে কোনো একটা তোমার এলিমেন্ট থাকে, জেনেটিক ম্যাটেরিয়াল থাকে ভাইরাসের বডিতে। আর প্রোটোজোয়া হচ্ছে মেইনলি তোমার ইউনিসেলুলার, মাইক্রোস্কোপিক এবং হচ্ছে ইউক্যারিওটিক, বাট এদের হচ্ছে সেল ওয়াল থাকে না। আর অ্যালগি যেটা সেটা হচ্ছে সেটাও তোমার ইউক্যারিওটিক এর মধ্যে পড়বে, এবং এরা দেখা যাচ্ছে ফটোসিনথেসিসের মাধ্যমে প্রোডাকশন করে, মানে এরা হচ্ছে ফটোসিনথেসিস করতে পারে, বাকিগুলা কেউই ফটোসিনথেসিস করতে পারে না। আচ্ছা, এগুলার এখন আমরা হচ্ছে বিস্তারিত করব। এখানে একটা হচ্ছে তোমার চিত্র দেওয়া আছে, সাইজ তোমার স্কেলের ভিত্তিতে জাস্ট হচ্ছে সাইজ গুলা দেওয়া আছে, যে ভাইরাস বা ব্যাকটেরিয়া কোনটা সাইজ কতটুকু কি হতে পারে। এখানে জাস্ট বলা আছে যে ভাইরাস হচ্ছে 100 ন্যানোমিটার। আচ্ছা, তুমি যেটা বলছিলাম যে সেম স্ট্রাকচারের ভিতরে তোমার হচ্ছে দুই ধরনের ভাগ করা যেতে পারে মাইক্রোবস গুলোকে, সেটা হচ্ছে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। এটা আর বলতেই এটা তোমরা জাস্ট দেখে নিও। আচ্ছা, এখন হচ্ছে এই ব্যাকটেরিয়া, ফাঙ্গিস, ভাইরাস এগুলো সম্পর্কে একটু ডিটেলস পড়ো। তো মাইক্রোস্কোপ অর্গানিজম ব্যাকটেরিয়া যেটা সেটা হচ্ছে লেন্থটা তোমার রেঞ্জ করে 0.3 থেকে 14 মাইক্রনস পর্যন্ত, এবং হচ্ছে ব্যাকটেরিয়াকে কয়েক ভাগে ভাগ করা যেতে পারে, সেটা হচ্ছে ডিপেন্ড করে গ্রাম স্টেইনিং এর উপরে। তারপর হচ্ছে শেপ, মরফোলজি, টেম্পারেচারের উপরে, এবং অক্সিজেন রিকোয়ারমেন্টের উপরে। এছাড়াও দেখা যাচ্ছে যে সল্ট টলারেন্টের উপরেও
দেখা যায়। তবে এই চারটা হচ্ছে মেইন, যে হচ্ছে ব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশন আমরা করতে পারি গ্রাম স্টেইনিং এর উপর, শেপ বা মরফোলজির উপর, মেইনলি মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর উপর, টেম্পারেচারের উপর এবং হচ্ছে অক্সিজেন রিকোয়ারমেন্টের উপর। তো গ্রাম স্টেইনিং বলতে বোঝাই যে আমরা যে মাইক্রোবস গুলাকে মাইক্রোস্কোপে দেখবো সেগুলা হচ্ছে তোমার মাইক্রোস্কোপে কোনো পিগমেন্ট থাকে না, যার জন্য কি মাইক্রোস্কোপে আমি খালি চোখে দেখতে পাবো না। দেখা যাচ্ছে খালি চোখে দেখতে হলে ওই মাইক্রোবস গুলা হচ্ছে ভিজিবল হয় না। এগুলাকে ভিজিবল করার জন্য তোমার কিছু স্টেইনিং বা হচ্ছে ডাই ইউজ করা হয়। স্টেইনিং বলতে হচ্ছে তার কোনো একটা অর্গানিজম বা কিছুকে কালার করা, সেটাকে বলা হয় স্টেইনিং। আর গ্রাম হচ্ছে যিনি আবিষ্কার করছিলেন তার নাম অনুসারে এটাকে গ্রাম স্টেইনিং বলা হয়। তো যে মাইক্রোবস গুলা বিশেষ করে ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে তোমার গ্রাম স্টেইনিং এর পরে ভায়োলেট কালার দেয় সেটাকে বলা হয় গ্রাম পজিটিভ, আর যেটা হচ্ছে পিঙ্ক কালার দেয় সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ। এটা একটা ফুল প্রসিডিউর আছে, প্রসিডিউর বলবো না, জাস্ট এটুকু তোমরা মাথায় রেখো যে স্টেইনিং এর ভিত্তিতে দু ধরনের ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে গ্রাম পজিটিভ আর এটা হচ্ছে গ্রাম নেগেটিভ। তো গ্রাম পজিটিভের এখানে একটা উদাহরণ দেওয়া আছে স্টাফাইলোকক্কাস অরিয়াস, আর গ্রাম নেগেটিভের উদাহরণ দেওয়া আছে স্কর্শিয়া কোলাই। আর হচ্ছে এখানে আমি একটা করে বলছি, বাট তোমরা হচ্ছে কয়েকটা করে উদাহরণ জানবা, পরীক্ষা যদি আসে তাহলে সেখানে সেই কয়েকটা করে এক্সাম্পল সাথে অ্যাড করবা। এখন আসে হচ্ছে মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। মরফোলজিক্যাল বা হচ্ছে তাদের শেপ, সাইজ, এগুলাকে বলা হয় মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। এগুলার ভিত্তিতে দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়াকে চারটা মেইন ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে কক্কাই, বা যেটা যে ব্যাকটেরিয়াটা শেপ হচ্ছে রাউন্ড হবে সেগুলাকে কক্কাই বা ককাস বলা হয়। যেমন আমরা একটু আগেই বললাম যে স্টাফাইলোকক্কাস বা স্ট্রেপ্টোকক্কাস, এগুলা শেপ হয় তোমার রাউন্ড। তারপর হচ্ছে ব্যাসিলি, যেটা সেটা হচ্ছে ব্যাসিলাস হচ্ছে রড শেপের হয় এই ব্যাকটেরিয়া গুলাকে, এই জন্য এগুলাকে ব্যাসিলাস বলা হয়। তারপর হচ্ছে কক্কোব্যাসিলি, এটা হচ্ছে রড শেপ প্লাস হচ্ছে একটু তোমার রাউন্ড আকৃতি হয়। ফিগারে দেওয়া আছে দেখো 4 নম্বরটাতে হচ্ছে কক্কোব্যাসিলি বা কক্কোব্যাসিলাস। আর স্পাইরোস্টেট যেটা সেটা হচ্ছে তোমার স্পাইরাল ফর্মে থাকে। তো এই 5 এবং 6 নম্বর যে স্পাইরালিয়াম আর হচ্ছে স্পাইরোজেট, এটা হচ্ছে তোমার কার্বন স্পাইরাল হয়। তো এই মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর ভিতরে তোমার এই 4 ধরনের পরে এছাড়াও দেখা যাচ্ছে যদি কার্ভ বলা হয়, তো কার্ভের মধ্যেই তোমার ভিব্রিওটা চলে আসে। ভিব্রিওটা হচ্ছে একটু আছে কার্ভি, নট স্পাইরাল বাট কার্ভ। আবার স্পাইরাল তো অবশ্যই কার্ভের মধ্যে চলে আসছে। তো এই তিনটা আবার আলাদা করে মানে একসাথে করে হচ্ছে কার্ভের মধ্যেও বলা যায়, বাট মেইনলি তোমার এই 4 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, অক্সিজেন রিকোয়ারমেন্টের আগে তোমরা একটু হচ্ছে, আমি এখানে স্লাইডে অ্যাড করতে ভুলে গেছি, তোমরা একটু খাতায় লিখে নাও। সেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে আমি ওখানে বলছিলাম মূলত 4 ভাগে ভাগ করা যেতে পারে, 4টা ইয়ার পরে রিকোয়ারমেন্টস এর উপর। একটা হচ্ছে তো বললামই প্রথমে গ্রাম স্টেইনিং, যেটা হচ্ছে তোমার গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। তারপর বললাম মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে। আর এখানে আছে অক্সিজেন রিকোয়ারমেন্ট, আর একটা হচ্ছে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে ব্যাকটেরিয়াকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। তোমরা এটা একটু লিখে নাও। টেম্পারেচারের উপর ব্যাকটেরিয়াকে 3 ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমটা হচ্ছে সাইক্রোফিলিক, মেসোফিলিক আর হচ্ছে থার্মোফিলিক। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। ওকে, ম্যাম শেষেরটা কি বললেন ম্যাম? সাইক্রোফিলিক, মেসোফিলিক, থার্মোফিলিক, থার্মাল বা থার্মোফিলিক, এরকম থার্মোফিলিক। সাইক্রোফিলিক কোনগুলোকে বলবো, যেগুলো হচ্ছে লো টেম্পারেচারে গ্রো করতে পারে। এগুলো হচ্ছে -10 বা -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই ব্যাকটেরিয়া গুলো গ্রো করতে পারে, আপ টু +20 ডিগ্রি সেলসিয়াস বা +10, 15, 20 এরকম একটা রেঞ্জের মধ্যে। এই রেঞ্জে হচ্ছে মানে লো টেম্পারেচারে যে ব্যাকটেরিয়া গ্রো করে সেটাকে বলা হয় সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি মোটামুটি এই রেঞ্জে যে ব্যাকটেরিয়া গ্রো করে সেটাকে বলা হয় মেসোফিলিক। থার্মোফিলিক হচ্ছে হাই টেম্পারেচারে 40 এর উপরে
হাই টেম্পারেচারে যে ব্যাকটেরিয়া গ্রো করে সেটাকে বলা হয় থার্মোফিলিক ব্যাকটেরিয়া। সবাই কি লিখছো? ম্যাম প্রথমটার রেঞ্জটা কত বলছেন? টেম্পারেচার রেঞ্জ। প্রথমটা রেঞ্জ হচ্ছে তোমার হচ্ছে -10 থেকে +20, ওকে মানে ম্যাম। হচ্ছে মিন লো টেম্পারেচারে হচ্ছে এই ব্যাকটেরিয়াটা গ্রো করতে পারে। সব সেলসিয়াসে? হ্যাঁ, সব সেলসিয়াসে। আচ্ছা, এখন আসি হচ্ছে অক্সিজেন রিকোয়ারমেন্টের উপর। ব্যাকটেরিয়া তোমার অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে গ্রো করার ইয়ার উপরে ভিত্তি করে ব্যাকটেরিয়াকে 3 ভাগে ভাগ করা হয় মেইনলি। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে অব্লিগেট অ্যারোবস, দ্বিতীয়টা হচ্ছে অব্লিগেট অ্যানারোবস, আর হচ্ছে 3 নম্বরটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস। অব্লিগেট অ্যারোব কোনগুলোকে বলবো? যেগুলো তোমার ইয়া করার জন্য, বেঁচে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য অবশ্যই অক্সিজেনের দরকার হবে। অক্সিজেন ছাড়া তারা বাঁচতেই পারবে না। তো এই পাশের দেখো একটা চিত্র দেওয়া আছে চার্টের মতো, সেখানে হচ্ছে তোমার কোনগুলো গ্রাম পজিটিভ এবং কোনগুলো গ্রাম নেগেটিভ দুটাই বলা আছে, সাথে সাথে কোনগুলো আবার অ্যারোবিক অ্যানারোবিক সেটাও দেওয়া আছে। তো এটা একটু ভালো করে পড়ো। ঠিক আছে, তাহলে হচ্ছে অব্লিগেট অ্যারোব যেগুলো, সেগুলোর জন্য মাস্ট অক্সিজেনের দরকার হবে। আর যেগুলো অব্লিগেট অ্যানারোব সেগুলো হচ্ছে তোমার অক্সিজেনের উপস্থিতিতে তারা আবার গ্রো করতে পারে না, মানে অক্সিজেনটাকে টলারেট করতে পারে না। অক্সিজেনের অনুপস্থিতিতে তারা গ্রো করতে পারে, সেগুলো হচ্ছে অব্লিগেট অ্যানারোবস। আর ফ্যাকাল্টেটিভ অ্যানারোব যেগুলো হচ্ছে তারা অক্সিজেনের উপস্থিতিতেও গ্রো করতে পারে, আবার অনুপস্থিতিতেও তারা গ্রো করতে পারে। এরকম উদাহরণ এখানে দেওয়া আছে, দেখো এসপার্শিয়া, তারপর ইয়ারসিনিয়া, তারপর ব্রুসেলা, পাস্তুরেলা, ভিব্রিও, এগুলো হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। সালমোনেলা, শিজেলা। আচ্ছা, এটুকু বুঝতে পারছো এই ব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশন? কেউ না বুঝলে বলো, তাহলে আমি বলি। বলেন ম্যাম, বলেন। কি বলবো? ম্যাম বুঝা পরের গেছে, স্লাইডে যাবো না? এই পর্যন্ত কোনো সমস্যা বুঝা বুঝতে গেছে। পারছো? ওকে, তাহলে আমি হচ্ছে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, ব্যাকটেরিয়া সম্পর্কে এই পর্যন্তই। ব্যাকটেরিয়া আমাদের কোথায় দরকার হতে পারে? ব্যাকটেরিয়ার জন্য অনেক, আমাদের যেটা পরে আমরা লাস্ট স্লাইডের দিকে জানি, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য ব্যাকটেরিয়া অনেক ফুড পয়জনিং তৈরি করে। ব্যাকটেরিয়া অনেক খারাপ খারাপ দিক আছে, ফুড পয়জনিং, ইনফেকশন করতে পারে আমাদের শরীরে, ইনটক্সিকেশন করে। কিন্তু ব্যাকটেরিয়ার তো ভালো কিছু দিকও আছে। জি ম্যাডাম, দুই একটা ভালো দিক বলতে পারবো? ব্যাকটেরিয়া টিস্যু কালচারে ব্যবহার করা হয় বিভিন্ন হরমোন উৎপাদনে। টিস্যু কালচার, ইকোলাই ব্যাকটেরিয়া। তৈরি করা হয়। হ্যাঁ, তৈরি করতে সরি ম্যাডাম আরেকবার। ইনসুলিন। ইনসুলিন? ওটা তো হরমোন। জি ম্যাম। ইনসুলিন হরমোন? ইনসুলিন তো তৈরি করতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। আচ্ছা, ইনসুলিন হরমোন, ইনসুলিন ইয়া করতে হচ্ছে ইস্ট ব্যবহার করা হয়। আর ব্যাকটেরিয়া হচ্ছে তোমার ম্যাডাম টক টিস্যু দই। কালচারে আচ্ছা, হ্যাঁ, এটা জানতে। কোষ হ্যাঁ, টিস্যু কালচারে ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, ফুড, যেহেতু ফুড নিয়ে পড়ি, মানে ফুডের সেজন্য ফুড সম্পর্কে একটু কেউ বলতে পারবা? একজন বলছো যে টক দই তৈরি করতে, মিষ্টি দই তৈরি করতে ব্যাকটেরিয়া দরকার হয় না? জি ম্যাম। আচ্ছা, টক দই না, শুধুমাত্র যে কোনো দই তৈরি করতে তোমার ব্যাকটেরিয়া দরকার হয়, মানে তোমার ব্যাকটেরিয়া তোমার যেমন হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস আছে, এটা হচ্ছে মেইনলি ইয়োগার্ট তৈরিতে ব্যবহার করা হয়। ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস আমাদের ডাইজেশনে সাহায্য করে। হ্যাঁ, আমাদের ডাইজেশনে ব্যাকটেরিয়া, হ্যাঁ। আচ্ছা, ব্যাকটেরিয়া বা হচ্ছে ওকে, নেক্সট হচ্ছে ভাইরাস আসি।
ভাইরাস তো সম্পর্কে একটু বললাম যে সেলুলার, ডিএনএ, আরএনএ এগুলো সম্পর্কে একটু আগে বলা হয়েছে। তো ভাইরাস যেটা হচ্ছে ইয়া করে আমাদের অনেক ধরনের ডিজিজ তৈরি করে আমাদের শরীরে, যেগুলো যেমন অনেক ক্ষতিকর। শুধু আমাদের না, দেখা যাচ্ছে কিছু এনিমেলের শরীরেও তোমার এই ভাইরাস গুলো ক্ষতিকর হয়ে থাকে। তো এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে: ইনফ্লুয়েঞ্জা, কোল্ড, পোলিও, হার্পিস, তারপর এইডস, এইচআইভি, এগুলো সব ভাইরাসের জন্য হয়ে থাকে। তো দেখা যাচ্ছে ভাইরাস গুলো শুধুমাত্র হিউম্যান সেল এফেক্ট করে না, এগুলো অন্যান্য মাইক্রোবস বা হচ্ছে এনিমেলস গুলাকে, এনিমেল সেলও তোমার এফেক্ট করতে পারে এবং সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের রোগ তৈরি করতে পারে। তো হচ্ছে মানে ভাইরাস এতটাই ক্ষতিকর, নর্মাল সাধারণ আমরা যে কোল্ড বা ফ্লুতে মানে আক্রান্ত হয় সেটা থেকে শুরু করে এটা দেখা যাচ্ছে ডেডলি যে ইবোলা ভাইরাস আছে সেটাও হচ্ছে ভাইরাসের জন্য হয়ে থাকে। আর এই চিত্রতে জাস্ট হচ্ছে ইবোলা ভাইরাসের স্ট্রাকচারটা দেওয়া আছে। এখানে কয়েকটা হচ্ছে ব্যাকটেরিয়া, ফানজাই আর হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, কিছু যে ডিজিজ আছে, ইনফেকশন ডিজিজ, সেগুলো সম্পর্কে সেগুলার নাম দেওয়া আছে, প্লাস হচ্ছে কোন কোন মাইক্রোবস দায়ী স্পেসিফিক সেটাও দেওয়া আছে। কোল্ডের জন্য রিনো ভাইরাস। হ্যাঁ বলো। ম্যাডাম কোভিড-19 ভাইরাস নিয়ে কি কোনো কোয়েশ্চেন পারে? করোনা ভাইরাস না, আমরা হচ্ছে মানে একটা এমন একটা সাবজেক্ট পড়তেছে যেটার খুব একটা পোর্শন হচ্ছে তোমার এই মাইক্রোব সম্পর্কে, সেই মাইক্রোবস এর আবার মানে মাইক্রো একটা পোর্শন হচ্ছে ভাইরাস। তো কোভিড-19 সম্পর্কে মনে হয় না থাকবে কিছু। আচ্ছা, তোমাদের এত হচ্ছে ডিপলি আসলে পড়ানো হচ্ছে না, জাস্ট একটা মানে ইন্ট্রোডাক্টরি একটা ধারণা দেওয়া হচ্ছে যে কোন মাইক্রোবস গুলা কি কি হতে পারে বা তারা কি কি ভূমিকা রাখতে পারে। ওকে, এখন আসি হচ্ছে ফানজাই। ফানজাই এবার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ফাঙ্গাস। ফাঙ্গাসই দেখা যাচ্ছে আমরা প্রায় বলে থাকি, সেটা হচ্ছে ইউক্যারিওট। এবং এটা যে মধ্যে যেটা বলছিলাম যে হচ্ছে মাশরুম, তারপরে ইস্ট, মোল্ড এগুলো আসবে। মাশরুম আর মোল্ডস এগুলো দেখা যাচ্ছে যে তোমার হাইফি থাকে এবং হচ্ছে মাশরুমটাকে আমরা, কিছু মাশরুম যেগুলো আমাদের জন্য হার্মফুল না সেগুলো আমরা খেয়েও থাকি। তো মাশরুমের মধ্যে আবার কয়েকটা জাত আছে, পাফ বলস, ট্রিফলস, মরেলস, এগুলা হচ্ছে মাশরুমের কয়েকটা এবং হচ্ছে এই মরেলস হচ্ছে মাশরুম দিয়ে তৈরি একটা ইন্ডিয়ান রেসিপি, যেটা ইন্ডিয়াতে অনেক ফেমাস মরেলস নামে। আর ফানজা হচ্ছে নট ফটোসিনথেটিক, এরা ফটোসিনথেসিস করতে পারে না, তবে এদের সেল ওয়ালে সেলুলোজ নামের সেলুলোজ না, এদের হচ্ছে কাইটিন নামে একটা পলিস্যাকারাইড এদের সেল ওয়ালে থাকে, আর সেলুলোজ থাকে হচ্ছে অ্যালগির সেল ওয়ালে। আর ইস্ট দেখা যাচ্ছে যে 1000-এর থেকে বেশি হচ্ছে ইস্টের স্পেসিস আছে, যার মধ্যে কয়েকটা সম্পর্কে হয়তো আমরা দুই একটা সম্পর্কে জানি, যেগুলো হচ্ছে আমাদের সচরাচর আমাদের কিছু কাজে ইউজ করা হয় বা হচ্ছে তারা স্পয়েল করে, তখন সেগুলো সম্পর্কে আমরা জানি। আচ্ছা, কিছু আবার ইস্ট আছে যেটা ফিমেলদের ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশনের জন্য দায়ী। আর মোল্ড হচ্ছে, কিছু মোল্ড দেখা যাচ্ছে যে তাদের যে ফিলামেন্টস আছে যেটার মাধ্যমে এরা যে কলোনিটা করে সেটা তার মাধ্যমে এটা ভিজিবল হয়ে যায়। যেমন হচ্ছে এই যে ফিগারটাতে হচ্ছে তোমার অরেঞ্জের উপরে দেখা যাচ্ছে অনেকদিন ফ্রুটস রেখে দিলে এরকম উপরে ছাতার মতো ধরে যায়, বা হচ্ছে অন্যান্য ফ্রুটস যখন অনেকদিন ধরে রেখে দেওয়া হয় না খেয়ে, তখন এরকম এই যে কলোনি ফর্ম করে তখন, এবং তখন এটা আমরা খালি চোখেই দেখতে পারি। তাছাড়া হচ্ছে মোল্ড দেখা যাচ্ছে যে ডিফারেন্ট এনভায়রনমেন্টে পাওয়া যায়, যেমন হচ্ছে ছল থেকে শুরু করে তোমার খাবারের বা হচ্ছে বাথরুমের কর্নারে মোল্ড গ্রো করে, বিশেষ করে স্যাঁতসেঁতে জায়গায়, স্যাঁতসেঁতে অন্ধকার জায়গায় তোমার হচ্ছে মোল্ড গুলা বেশি গ্রো করে। আর ফানজাই স্যাঁতসেঁতে জায়গায় গ্রো করার হচ্ছে তোমার কারণ হচ্ছে এদের দেখা যাচ্ছে টেম্পারেচার +28 ± 2, মানে 28 বা 28-এর আশেপাশে টেম্পারেচারে তারা ভালো গ্রো করে। আর তাদের ওয়াটার অ্যাক্টিভিটি মানে হচ্ছে
ওয়াটার অ্যাক্টিভিটি তাদের কম লাগে, কম ময়েশ্চার কন্টেন্টে তারা গ্রো করতে পারে ফানজাইটা। ফানজাই হচ্ছে দেখা যাচ্ছে এখন ফার্মাসিউটিক্যাল যেমন হচ্ছে পেনিসিলিন তৈরিতে ফানজাই ইউজ করা হয়, মানে ফানজাই যেমন হচ্ছে একটা ইয়ে আছে পেনিসিলিয়াম, এই পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন নামের একটা অ্যান্টিবায়োটিক্স তোমার হচ্ছে তৈরি করা হয়। আচ্ছা, এখন হচ্ছে প্রোটোজোয়া, এটা হচ্ছে একটা এক ধরনের ইউক্যারিওটিক মাইক্রো অর্গানিজম। এগুলো দেখা যাচ্ছে যে অন্যান্য যে মাইক্রোবস গুলো আছে তাদেরকে নিউট্রিয়েন্ট সরবরাহ করে, তাদের গ্রো জমাতে তাদেরকে সাহায্য করে। তবে এগুলো হচ্ছে কিছু হিউম্যান ডিজিজ তৈরি করতে পারে, যেমন ম্যালেরিয়া, ডিসেন্ট্রি, ডায়রিয়া, লাং ইনফেকশন করতে পারে প্রোটোজোয়া। আচ্ছা, আবার এখানে যে চিত্র দেওয়া আছে যে কিছু প্রোটোজোয়া দেখা যাচ্ছে হেয়ার লাইক স্ট্রাকচার থাকে, যেগুলাকে সিলিয়া বা হচ্ছে হুইপ ফ্লাজেলা যেগুলাকে বলা হয়, এবং হচ্ছে এগুলা হচ্ছে তারা কিছু ফলস ফিট তৈরি করে তারা হচ্ছে চলাফেরা করতে পারে। আর কিছু আছে তার মধ্যে, কিছু প্রোটোজোয়ার মধ্যে আছে যারা হচ্ছে ফ্রি লিভিং, তাদের সার্ভাইভ করার জন্য হোস্ট অর্গানিজম দরকার হয় না। তবে আবার কিছু আছে প্যারাসাইটিক যাদের হোস্ট অর্গানিজম দরকার হয়, তারা হচ্ছে বোথ অ্যানিমেল এবং হিউম্যানসে তারা ডিজিজ প্রডিউস করতে পারে। এখন এসে হচ্ছে অ্যালগি। অ্যালগি হচ্ছে প্লান্ট লাইক প্রোটিস্ট, যেটা হচ্ছে ইউনিসেলুলার এবং অথবা মাল্টিসেলুলার যে কোনোটাই হতে পারে, এবং এর সেল ওয়াল মেইনলি তোমার সেলুলোজ দিয়ে তৈরি থাকে। আর এটা হচ্ছে ফটোসিনথেসিস করতে পারে। ফটোসিনথেসিস করতে পারে, দেখা যাচ্ছে যে এনার্জিটা হচ্ছে ফটোসিনথেসিসের মাধ্যমে, এবং ফটোসিনথেসিস করে এরা এনভায়রনমেন্টে অক্সিজেন এবং কার্বোহাইড্রেটস এটা হচ্ছে তোমার রিলিজ করে। তবে অ্যালগি এখন কিন্তু অনেক বেশি হচ্ছে, মানে অ্যালগি নিয়ে কথাবার্তা হয় সামুদ্রিক শৈবাল বিশেষ করে, যে অনেক দেশে আছে দেখা যাচ্ছে তারা এই সামুদ্রিক শৈবালটাকে তারা মানে খাবারের সাথে খেয়ে থাকে, মানে ফুড ইনগ্রেডিয়েন্ট হিসেবে ইউজ করে। আবার হচ্ছে ইয়া থেকে অ্যালগি থেকে একটা কম্পাউন্ড পাওয়া যায় ক্যারাগিনিন আর অ্যালজিনিক অ্যাসিড নামক হচ্ছে তোমার ইয়া পাওয়া যায়, যেটা এটা হচ্ছে আইসক্রিম তৈরিতে স্টাবিলাইজার হিসেবে ইউজ করা হয়। এই ক্যারাগিনিনটা স্টাবিলাইজারের কাজ হচ্ছে তোমার আইসক্রিমটাকে স্টাবিলাইজ করা, মানে হচ্ছে তার স্ট্রাকচারটা বা হুইপিং অ্যাবিলিটি যেটা আছে সেটা হচ্ছে ভালো করার জন্য, এবং হচ্ছে আইসক্রিমে তো ইমালশন হয়, ওয়াটার আর অয়েল ইমালশন হয়, সেই ইমালশনটাকে প্রিজার্ভ করার জন্য ক্যারাগিনিনটা ইউজ করা হয়। এছাড়াও দেখা যাচ্ছে সালাদ ড্রেসিং, বেভারেজে বা লিপস্টিক, টুথপেস্ট এগুলো তো তোমার এগুলো ইউজ করা হয়। আর এটা মেইন হচ্ছে ল্যাবে, বিশেষ করে মাইক্রোবায়োলজি যে ল্যাব আছে সেই ল্যাবে হচ্ছে অ্যালগি থেকে এক ধরনের জেল পাওয়া যায় যেটাকে বলা হয় আগার। সেই আগারটা অনেক মানে পুষ্টি সমৃদ্ধ, নিউট্রিয়েন্ট সমৃদ্ধ, যেটা আমাদের অন্যান্য যে মাইক্রোবস গুলো আছে, ভাইরাস বলো, সরি ব্যাকটেরিয়া বা ইস্ট, ফানজাই, এগুলা হচ্ছে তোমার গ্রো করতে আগারটা ইউজ করা হয় ল্যাবে। এছাড়াও দেখা যাচ্ছে যে এখন তোমার পসিবল বায়োফুয়েল সোর্স হিসাবেও অ্যালগি তোমার কন্ট্রিবিউট করতেছে, এবং এর জন্য চাষের পরিমাণটাও বেড়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বা মাইক্রোবস এর কিছু বেনিফিশিয়াল দিক সম্পর্কে পড়বো। তো হচ্ছে প্রথমে যেটা বলছিলাম, যে একজন বলছিল যে ফুড প্রসেসিং এর ক্ষেত্রে বা ফুড প্রোডাকশনের ক্ষেত্রে মাইক্রোবস ইউজ করা হয়, যেমন হচ্ছে ইয়োগার্টে তোমার ব্যাকটেরিয়া ইউজ করা হয়, যে বললাম ল্যাক্টোব্যাসিলাস ল্যাকটিস, বাটার, মিল্ক, চিজ, বিভিন্ন অ্যালকোহলিক বেভারেজ যেগুলো আছে তোমার ওয়াইন, বিয়ার, হুইস্কি, এগুলাতে তোমার হচ্ছে ইস্ট ইউজ করা হয়। এছাড়াও দেখা যাচ্ছে যে কিছু লিভেন ব্রেডস আছে, মানে আমরা যে বাজারে যে ব্রেডটা খাই, লিভেনিং মানে হচ্ছে ফুলে ওঠা, মানে ফোলা যে ব্রেডস, সেটাখানে দেখা যাচ্ছে যে স্ট্রেপ্টোকক্কাস, সরি স্যাকারোমাইসাস সেরেভিসি নামের একটা ইস্ট তোমার ব্রেড তৈরিতে ইউজ করা হয়।
এছাড়াও দেখা যাচ্ছে যে সাওয়ার ক্রাট, পিকলস, কিমচি এগুলাতেও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ইস্ট ইউজ করা হয় আম, এই প্রোডাক্ট গুলা, এই ফার্মেন্টেড প্রোডাক্ট গুলা তৈরি করতে। সাওয়ার ক্রাট মেইনলি হচ্ছে তোমার বাঁধাকপি থেকে তৈরি করা হয়। পিকলস তো হচ্ছে তোমার কিউকাম্বার থেকে বা অন্যান্য যে জলপাই আছে এগুলা দিয়ে পিকলস করা হয়, এবং এই পিকলসটা আবার নর্মাল আমরা যেমন তৈরি করি বাসায়, যে মেইনলি সেখানে অয়েলটা থাকে, এখানে আবার অয়েল না, এখানে হচ্ছে তোমার হয় ব্রাইন সলিউশন বা হচ্ছে তোমার মেইনলি মাইক্রোবস এর যে ভূমিকার মাধ্যমে ফার্মেন্টেশনের মাধ্যমে এই প্রোডাক্টটা তৈরি করা হয়। সাওয়ার ক্রাট, পিকলস এবং কিমচি এগুলা মেইনলি হচ্ছে কোরিয়ান ডিশ। তারপর হচ্ছে এনার্জি প্রোডাকশন এন্ড ক্লিনিং অফ দ্য এনভায়রনমেন্ট। দেখা যাচ্ছে যে এনার্জি প্রোডাকশন বলতে হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস বা হচ্ছে ইথানল, মিথেন এগুলা প্রোডাকশনের ক্ষেত্রে মাইক্রোবস তোমার ভূমিকা রাখে। যেমন এনিম্যাল ওয়েস্ট, অনেকের গ্রামে দেখবা যে হচ্ছে যে গোবরটা প্রসেসিং করে তোমার ওটা থেকে হচ্ছে গ্যাস করে সেটা আবার পাইপের মাধ্যমে তোমার মানে রান্নার জন্য চুলায় ওই গ্যাসটা ইউজ করে রান্না করা হয়। তারপর ডোমেস্টিক রিফিউজ, বাসায় যে ধরো রান্না বান্নার সময় যদি বলি, তাহলে যে ওয়েস্টটা থাকে যেটা আমরা খাই না, সেটাও দেখা যাচ্ছে যে সেটা এই মাইক্রোবিয়ালের মানে ভূমিকায় তোমার পচে বা ফার্মেন্টেড হয়ে তারপর সেখান থেকে তোমার বায়োফুয়েলস তৈরি হয়, অথবা কিছু গ্যাস তৈরি হয়, মিথেন বা অন্যান্য ন্যাচারাল গ্যাস এটা থেকে তৈরি হয়। এছাড়াও দেখা যাচ্ছে বায়োরিমিডিয়েশন মানে হচ্ছে পলিউট্যান্টস, যেমন হচ্ছে পেস্টিসাইড, সলভেন্টস, এগুলো ক্লিন করার জন্য মাইক্রোবস ভূমিকা রাখে। সাস্টেইনিং এগ্রিকালচার, এখানে হচ্ছে যে এই মাইক্রোবস গুলা, কিছু মাইক্রোবস আছে যারা হচ্ছে নাইট্রোজেন, কার্বন, সালফার এইগুলাকে রিসাইক্লিং করতে এবং হচ্ছে এরা হচ্ছে কিছু এসেনশিয়াল এলিমেন্টস তৈরি করতে সাহায্য করে, যেগুলো আবার প্ল্যান্ট গ্রোথে হেল্প করে। এছাড়াও দেখা যাচ্ছে যে যে ঘাস লতা পাতা যেগুলা হচ্ছে কাউ বা গরু, ভেড়া, ছাগল, দেখা যাচ্ছে এরা হচ্ছে ঘাস লতা পাতা খেয়ে তাদের জীবন ধারণ করে। তো এই ঘাস লতা পাতা এইগুলা ডাইজেস্ট হওয়ার জন্য তোমার যে এনজাইমটা দরকার হয় সেগুলো আবার এই যে বিশেষ করে সেলুলোজ, তাদের খাবারে সেলুলোজ থাকে, স্টার্চটা, এটা তারা ডাইজেস্ট করতে পারে মাইক্রোবস এর ভূমিকায়। কিন্তু এটা দেখা যাচ্ছে এই ইয়াটা আমাদের শরীরে নাই দেখে আমরা এই সেলুলোজটাকে তোমার ডাইজেস্ট করতে পারি না। তারপর হচ্ছে কিছু ইউজফুল প্রোডাক্টস, যেমন হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, ভ্যাকসিনস, ইনসুলিন, তারপর কিছু গ্রোথ হরমোনস, এনজাইম, এগুলা হচ্ছে প্রোডাকশন করতে তোমার এই বায়োইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তোমার মাইক্রোবস থেকে এই বিভিন্ন ধরনের মাইক্রোবস থেকে অ্যান্টিবায়োটিক, যেমন হচ্ছে পেনিসিলিন, তারপর হচ্ছে ভ্যাকসিন তৈরি করা হয়। কিছু ইনসুলিন, হিউম্যান ইনসুলিন, তোমার হচ্ছে দেখা যাচ্ছে যে কি বলবো, অনেকেরই তোমার কার্বোহাইড্রেটটা হয় না, যাদের বিশেষ করে ডায়াবেটিস হয়ে গেছে, ইনসুলিন সাপ্লাই করতে হয়। কারোর হয়তো বা এনজাইম সাপ্লিমেন্ট দিতে হয়, যাদের হিউম্যান বডিতে ওই কার্যক্রমটা মানে শরীর করতে পারে না, যে কোনো ইয়ার জন্য হয়তো কোনো একটা রোগ হওয়ার জন্য সেগুলা হচ্ছে স্টপ হয়ে যায় এই ইনসুলিন বা হচ্ছে এনজাইম তৈরি করতে। কিন্তু আমাদের তো ডাইজেশনের জন্য সেগুলো আবার দরকার, তো তখন সেগুলো আবার বাইরে থেকে এই বায়ো ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিভিন্ন মাইক্রোবস থেকে সেগুলো প্রসেসিং করে সে প্রোডাক্ট গুলা দেখা যাচ্ছে যে হিউম্যান বডি অ্যাবজর্ব করে। তারপর হচ্ছে দ্য হিউম্যান মাইক্রোবায়োটা এবং হচ্ছে মাইক্রোবিয়াম। এখানে এই মাইক্রোবায়োটা আর মাইক্রোবিয়াম, আমরা তো এতক্ষণ ধরে মাইক্রো অর্গানিজম সম্পর্কে বললাম, এই দুইটা টার্ম একটু নতুন না, মাইক্রোবায়োটা আর মাইক্রো অর্গানিজমস, মাইক্রোবিয়াম নাকি বলো, এটা কি কম টার্ম পড়ছে? মাইক্রোবায়োটা আর মাইক্রোবিয়াম।
তোমরা কি কেউ আছো নাকি আমি একা একাই বলে যাচ্ছি? না ম্যাডাম, আসি ম্যাম। জি ম্যাম আছে। আচ্ছা, তো মাইক্রোবায়োটা বলতে সাধারণত মাইক্রোঅর্গানিজমস গুলাকেই বোঝায়, কিন্তু এই মাইক্রোবায়োটা বলতে স্পেসিফিক একটা এনভায়রনমেন্টে কোন মাইক্রোবস গুলা গ্রো করে সেগুলাকে মাইক্রোবায়োটা বলে। তো আমাদের হিউম্যান বডিতে যে মাইক্রোবস গুলা গ্রো করে ইন্টেস্টাইনে সেগুলাকে বলা হয় গাট মাইক্রোবায়োটা। আর মাইক্রোবিয়াম হচ্ছে তাদের জিনোম, যে মানে এক এক ধরনের মাইক্রোবস যেটা আমার শরীরে, যেটা হিউম্যান বডিতে গ্রো করবে, যেটা এনিম্যাল বডিতে গ্রো করবে, বা যেটা এনভায়রনমেন্টে আছে বা সয়েলে আছে বা ওয়াটারে আছে, সবগুলার কিন্তু জিনোম বা জিন সিকোয়েন্স কিন্তু একরকম হবে না, সবগুলার আলাদা হবে। এই যেগুলো আমাদের আছে মানে জিনোম, যে এই জেনেটিক্যাল যে ইনফরমেশনটা, এটা এই মাইক্রোবায়োমের মাধ্যমে বোঝা যায়। তো এই মাইক্রোবায়োমের মাধ্যমেই তুমি জানতে পারবা যে আসলে কোনগুলা হিউম্যান বডির আর কোনগুলা এনভায়রনমেন্টের, অন্যান্য পরিবেশ থেকে আসছে। তো মাইক্রোবায়োটার মধ্যে যেগুলো আছে সেগুলো মেইনলি আমাদের শরীরের সম্পর্কে গাট মাইক্রোবায়োটা বলা হয় সেগুলো। তো এর মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া এগুলো থাকতে পারে। তো এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে একটা প্রশ্ন করা আছে যে why do we be without microorganisms, মানে এমন কোথায় আছে যেখানে মাইক্রোবস নাই। তো আসলেই তাই, মানে আমাদের হিউম্যান বডিতে দেখা যাচ্ছে যে 37 ট্রিলিয়ন হিউম্যান সেলস। তো আর আমাদের যে শরীরে ব্যাকটেরিয়া পরিমাণ আছে 100 ট্রিলিয়ন, মানে 3 গুণ, মানে 3 টাইমস বেশি হিউম্যান সেলে থেকে ব্যাকটেরিয়া থাকে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো তো, আমাদের শরীরে এত বেশি মাইক্রোবস থাকে কেন? মাইক্রোবস বা ব্যাকটেরিয়া কেন এত পরিমাণ থাকে? ঘামের কারণে। ঘামের কারণে না, তুমি নর্মাল চিন্তা করো, তুমি ইন্টেস্টাইনের কথা চিন্তা করো। তুমি আপাতত মানে আমাদের সারফেস, বডি সারফেস, সেটা বাদ দাও। ইন্টেস্টাইনের পরিমাণই তো সব থেকে বেশি, তাই না? এটা মনে রাখবা যে যে কোনো প্রোডাক্টে বা মানে যেখানে লিভিং যে প্রোডাক্ট গুলো আছে, যেমন মাছ মাছ বা তোমার যেগুলো আমরা খাই, বলতে গেলে মাছ, তারপর গরু, ছাগল, তো এগুলাতে দেখা যাচ্ছে মাইক্রোবস এর পরিমাণ তুমি যদি ক্যালকুলেট করতে যাও ল্যাবে, তুমি সব থেকে বেশি পাবা তাদের ইন্টেস্টাইনে, এবং তারপরে পাবা সারফেস এরিয়াতে। তো আমাদের শরীরের ক্ষেত্রেও তাই, আমাদের শরীরে তুমি যদি ওভাবে দেখতে যাও সব থেকে বেশি ভিতরে থাকবে, তারপর তুমি সারফেস এরিয়াতে পাবা, আর তারপরে অন্যান্য জায়গায়। তো আমাদের শরীরে এত বেশি থাকার কারণ কি? ওয়াটার, পানি হ্যাঁ, বেশি থাকার কারণে। উপযুক্ত পরিবেশ থাকে ম্যাডাম। উপযুক্ত পরিবেশ, হ্যাঁ একদম ঠিক বলছো। তুমি একটুখানি এটা ইলাবোরেট করতে পারবা উপযুক্ত পরিবেশের মধ্যে কি কি পড়তেছে? ম্যাম পিএইচ। টেম্পারেচার। পিএইচ, টেম্পারেচার, আচ্ছা কিছু অক্সিজেন ঠিক আছে, দুটাই ঠিক আছে। অক্সিজেন। আচ্ছা, ওকে। তাদের ফেভারেবল টেম্পারেচার থাকে। আমাদের হিউম্যান বডিতে দেখো যে টেম্পারেচারটা কত, 36.4 বা 36। তো এই টেম্পারেচারটা মাইক্রোবদের গ্রো করার জন্য একদম ফেভারেবল, মানে একদম অপটিমাম টেম্পারেচার বলা যায়। তারপর কি মাইক্রোবস আমাদের যেমন জীবন ধারণ করতে বা প্রোডাকশন করতে নিউট্রিয়েন্ট দরকার হয়, মাইক্রোবসদের, তো তারা পর্যাপ্ত পরিমাণে আমাদের শরীরে নিউট্রিয়েন্টস পায়, অক্সিজেনের সাপ্লাই আছে, সবকিছু মিলায় দেখা যাচ্ছে এত ফেভারেবল টেম্পারেচার মানে কন্ডিশন পাই, যার জন্য শরীরে তাদের গ্রোটা অনেক বেশি। এখানে যেটা বললো 3 গুণ ব্যাকটেরিয়ার পরিমাণ আমাদের শরীরে। আচ্ছা, এতক্ষণ ভালো দিক বললাম, এখন একটু খারাপ দিকে আসি। খারাপের মধ্যে আমি মেনলি ফুডবর্ন ডিজিজ সম্পর্কে বলবো। আজকের এই ইয়াটা শেষ করব, ফুডবর্ন ডিজিজ। তো দেখা যাচ্ছে যে
মানে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম ফুডবর্ন ডিজিজের জন্য, যার জন্য অনেক অনেক প্রবলেম হচ্ছে। দেখা যাচ্ছে যে ইচ ইয়ারে 3 মিলিয়ন ডেথ এই ফুডবর্ন ডিজিজের জন্য এবং 1.5 বিলিয়ন কেসেস অফ ফুডবর্ন ইলনেস হয় এই ফুডবর্ন ডিজিজের জন্য। এবং এই ফুডবর্ন ডিজিজের জন্য দেখা যাচ্ছে যে 250 ধরনের ফুডবর্ন ডিজিজ এখন পর্যন্ত ডেসক্রাইব করা হয়েছে এবং এটা হওয়ার জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে, বিশেষ করে হচ্ছে যার ফলে নসিয়া, বমি হচ্ছে, অ্যাবডোমিনাল তলপেটে ব্যথা হচ্ছে বা ডায়রিয়া হচ্ছে, এগুলা হচ্ছে কমন সিমটম ফুডবর্ন ডিজিজের। তো এই ফুডবর্ন ডিজিজ কখন হয়? যখন হচ্ছে আমরা তোমার ফুডটা কন্টামিনেটেড হবে বা ফুডে ওই রিলেটেড তোমার প্যাথোজেন থাকবে, তখন ওটা যদি আমরা কনজিউম করি তখন দেখা যাচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ফুডবর্ন ডিজিজ হচ্ছে। তো এটাকে হচ্ছে এভাবে ভাগ করা যেতে পারে, প্রধানত 2 ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে পয়জনিং আর একটা হচ্ছে ইনফেকশনস। ইনফেকশনসটা আমি পরের স্লাইডে বলবো ইনফেকশন সম্পর্কে। তো এটাকে যদি 2 ভাগে ভাগ করা হয়, তো পয়জনিংটা কিভাবে হতে পারে? একটা হয় কেমিক্যাল পয়জনিং হতে পারে অথবা মাইক্রোবিয়াল পয়জনিং হতে পারে। সেই মাইক্রোবিয়াল পয়জনিংটাকে এখানে ইনটক্সিকেশন হিসেবে বলছেন। কারো কেউ মনে হয় অডিওটা অন করা আছে, একটু অফ করে রাখো, পরে আমি জিজ্ঞেস করি তখন বলো। তো ইনটক্সিকেশন আবার 3 ভাবে হতে পারে, যেমন হচ্ছে পয়জনাস প্লান্ট টিস্যু যদি আমি খেয়ে ফেলি, কনজিউম করি, বা পয়জনাস অ্যানিমাল টিস্যু কনজিউম করি, সেক্ষেত্রে হতে পারে, অথবা হচ্ছে মাইক্রোবিয়াল ইনটক্সিকেশন হতে পারে। যেহেতু মাইক্রোব সম্পর্কে আমরা পড়তেছি, তাই আমরা শুধুমাত্র মাইক্রোবিয়াল ইনটক্সিকেশন সম্পর্কে জানবো। তো মাইক্রোবিয়াল ইনটক্সিকেশন হতে পারে কিভাবে? অ্যালগাল টক্সিনের মাধ্যমে। অ্যালজি যে টক্সিন প্রডিউস করে সেটা যদি আমরা কনজিউম করি সেক্ষেত্রে হতে পারে, মাইকোটক্সিনের মাধ্যমে হতে পারে, আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া টক্সিন। ফানজাইর মাধ্যমে ম্যাডাম। হ্যাঁ, ফানজাই। আচ্ছা, জি হ্যাঁ, এই টক্সিনটা তোমার মেইনলি ফানজাই প্রডিউস করে। আর দুইটা খুব খুব হচ্ছে নরমাল দুটো উদাহরণ হচ্ছে মাইক্রোটক্সিনের, সেটা হচ্ছে আফলাটক্সিন। আফলাটক্সিনটা হচ্ছে মাইক্রোটক্সিন, এক ধরনের মাইক্রোটক্সিন যেটা প্রডিউস করে অ্যাসপারজিলাস ফ্লেভাস এবং অ্যাসপারজিলাস প্যারাসাইটিকাস। এই দুইটা ফানজাই তোমার এই আফলাটক্সিন প্রডিউস করে, যেটা অনেক অনেক বেশি ক্ষতিকর। তো এই আফলাটক্সিনটা বা হচ্ছে মাইক্রোটক্সিন আমরা অনেক সময় দেখতে পারি, যেমন হচ্ছে বাদাম খাওয়ার সময় বিশেষ করে দেখবা হচ্ছে বাদাম সেলার পরে ভিতরে কেমন গুঁড়া গুঁড়া হয়ে গেছে বা সবুজ সবুজ। কারো চোখে পড়ছে কখনো? বাদাম খাচ্ছে, বাদাম খাওয়ার সময় এরকম হয়েছে কখনো সবুজ সবুজ বা গুঁড়া গুঁড়া হয়ে গেছে কেমন কেমন ভিতরে, জি তিতা ম্যাম। তিতা লাগে খেলে? তো ওখানে দেখা যাচ্ছে মাইক্রোটক্সিন প্রডিউস হয়। তো এই জন্য ওই বাদাম গুলা খেতে তোমার নিষেধ করা হয়, অ্যাভয়েড করো, ওগুলো খাওয়ার দরকার নেই। ম্যাম তারপর বোঝা হচ্ছে যাবে কিভাবে ব্যাকটেরিয়াল ম্যাম? থেকেও সরি ম্যাম বোঝা যাবে কিভাবে যে ইনফেক্টেড বা? তুমি হচ্ছে বাদামটা ছিললেই বুঝতে পারবা। বাদামটা ছিলে দেখবা না কেমন হয়ে যাচ্ছে, কোথাও সবুজ সবুজ হয়ে যায় বা হচ্ছে কেমন কি বলবো সাদা সাদা গুঁড়া গুঁড়া টাইপের হয়ে যায়। তুমি খুললেই তো বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ। আবার বাহির কখনো থেকে কখনো ভিতরে বোঝার কালো কোনো কালো উপায় নেই? বাইরে থেকে বোঝার নাই, তুমি বাদামটা ছেলার পর বুঝতে পারবা। তো নর্মাল যখন বুঝতেই পারলা বাদাম করার পর, এটা তো এমন খুব বেশি দামি সেটাও তো না, জাস্ট আচ্ছা খাওয়ার সময় এটা দেখো, ওরকম বাদামগুলো অ্যাভয়েড করো। তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল টক্সিন। ব্যাকটেরিয়াল টক্সিনের মধ্যে আবার 2 ধরনের টক্সিন আছে, একটা হচ্ছে এন্টেরোটক্সিন আর একটা হচ্ছে নিউরোটক্সিন। নিউরোটক্সিন
যেটা হচ্ছে আমাদের মানে খুব বেশি ক্ষতিকর নিউরোটক্সিন যেটা, সেটা ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে এক ধরনের টক্সিন প্রডিউস করে, নিউরোটক্সিন। এটা হচ্ছে বোটুলিন নামক এক ধরনের নিউরোটক্সিন ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম নিঃসৃত করে, যেটা হচ্ছে এতটাই ক্ষতিকর যে 5 মিলিগ্রাম যদি পুরো বিশ্বের সব মানুষকে খাবার দেওয়া হয় গুলায়, মানে যেমনি হোক, তাহলে সবাই মারা যেতে পারবে, এতটা শক্তিশালী। আর এন্টারোটক্সিন যেটা, সেটা হচ্ছে স্টাফাইলোকক্কাস অরিয়াস। এই ব্যাকটেরিয়াটা দেখা যাচ্ছে যে টক্সিনটা প্রডিউস করে, যেটা খেলে দেখা যাচ্ছে আমাদের কি হয়, বমি টাইপের হয়, বমি হয়, তারপর হচ্ছে ডায়রিয়া হতে পারে। আর ইনফেকশন হচ্ছে যেমন হচ্ছে কিছু ব্যাকটেরিয়া বা ইকোলাই, সালমোনেলাসিস, ব্যাসিলাস সিরিয়াস, এগুলা ইনফেকশন তৈরি করতে পারে যদি আমরা এগুলা কোনোভাবে খাবারের সাথে কনজিউম করি। এছাড়া হচ্ছে কিছু ভাইরাস, প্রোটোজোয়া, হেলমিনথ। এখন আমি এই ম্যাম যেটা হচ্ছে, ওটা তো একটা চার্ট ছিল। হ্যাঁ বলো। ম্যাম কত ঘন্টা আর কি বাহিরে রাখলে বা কত ঘন্টা আর কি যে ইনফেকশন আর কি তৈরি হতে আর কি সময় লাগে ম্যাম খাবারে? কত ঘন্টা? শোনো, কত ঘন্টা সেটা আমি ঠিক ওভাবে বলতে পারবো না স্পেসিফিক ভাবে। তবে যদি কোন একটা খাবার কন্টামিনেটেড হয়ে যায় কোন একটা ব্যাকটেরিয়া দিয়ে, যেগুলা ফুডবর্ন ডিজিজ তৈরি করতে পারে, মানে মেইনলি প্যাথোজেনিক যেগুলা, সেগুলো যদি খাবারে কোনোভাবে আসে আর তুমি কনজিউম করে ফেলো, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো, আমি না স্পেসিফিক ভাবে টাইমটা জানি না ঘন্টা হিসাবে, তবে খুব বেশি সময় নেওয়ার কথা না, 1-2 ঘন্টা, বা আবার কিছু কিছু হয়তো বা অনেক অনেক সময়ও নিতে পারে, যেটা হচ্ছে কয়েকদিনও নিতে পারে, যে অনেকদিন পরে সেই ইনফেকশনটা তৈরি করে, এরকমও হতে পারে। স্পেসিফিক ভাবে আমার এটা জানা নাই। আচ্ছা, আমি এটা তোমাকে নেক্সট ক্লাসে জানাই, ঠিক আছে? ম্যাম থ্যাংক ইউ হ্যাঁ ম্যাম। বলো। ওকে, এখন এই ফুডবর্ন ডিজিজ বলতেই দেখা যাচ্ছে মেইনলি 3টা টাইপ চলে আসে মাইক্রোবিয়াল ফুডবর্ন ডিজিজের মধ্যে। একটা হচ্ছে ইনটক্সিকেশন, 2 নম্বর হচ্ছে ইনফেকশন, আর 3 নম্বর হচ্ছে টক্সিকো ইনফেকশন। দেখো, এই 3টা টার্ম কিন্তু খুব কাছাকাছি, কিন্তু খুবই এলোমেলো, মনে হয় কোনটা কোন, মানে একই রকম মনে হয় সবকিছু, কিন্তু 3টা আলাদা আলাদা। এই 3টা সম্পর্কে একটু বলে আজকে ক্লাসটা আমি শেষ করব। ইনটক্সিকেশন ইনটক্সিকেশন গুলা কোনগুলো হবে, যে ইলনেসটা তোমার তৈরি হবে কোন একটা খাবার খেলে, যে খাবারটা আগে থেকেই কন্টামিনেটেড ছিল, মানে যেখানে তোমার ওই ব্যাকটেরিয়া বা মোল্ড টক্সিন আগে থেকেই প্রডিউস হয়েছিল, তুমি জাস্ট খেলা, খাওয়ার পরে দেখা যাচ্ছে তোমার ফুড পয়জনিং হয়ে গেল, যেমন হচ্ছে স্টাফাইলোকক্কাল ফুড পয়জনিং। মানে এই খাবারটা তোমার আগে থেকেই কন্টামিনেটেড থাকে টক্সিন দ্বারা, ব্যাকটেরিয়াল বা মোল্ড টক্সিন দ্বারা এই খাবারটা আগে থেকেই তোমার কন্টামিনেটেড থাকে, পরে তুমি জাস্ট এটা ইনজেস্ট করলা আর তুমি হচ্ছে অসুস্থ হয়ে গেলাম। এটা হচ্ছে ইনটক্সিকেশন। আর ইনফেকশন হচ্ছে তুমি যে খাবারটা বা পানি যেটাই খাও, সেটা হচ্ছে এন্টারোপ্যাথোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা কন্টামিনেটেড হয়, কিন্তু সেটা পেটে যাওয়ার আগে কোনো টক্সিন ফর্ম করে না, মানে খাবারে কোনো টক্সিন প্রডিউস করে না। এক্ষেত্রে শুধুমাত্র তোমার এই টাইপের এন্টারোপ্যাথোজেনিক ব্যাকটেরিয়া, মানে যেগুলা হচ্ছে তোমার আমাদের শরীরের ভিতরে যায়, ইন্টেস্টাইনে যে সার্ভাইভ করতে পারে, প্লাস ওখানে তারা সেল মাল্টিপ্লাই করতে পারে, করে দেখা যাচ্ছে যে ইলনেস তৈরি করে, বা হচ্ছে যে জ্বর, বমি, বা হচ্ছে মাথা ব্যথা, এগুলা হচ্ছে এই ইনফেকশনের মাধ্যমে হতে পারে। যেমন হচ্ছে সালমোনেলোসিস। সালমোনেলা যদি কোনো খাবারে বা পানিতে থাকে এবং সেটা যদি আমরা কনজিউম করি, কেন সালমোনেলা আসলো? এবং হচ্ছে এই এন্টারোপ্যাথোজেনিক ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে আমাদের শরীরে যেমন থাকতে পারে, এটা হচ্ছে এনিমেল বডিতেও থাকতে পারে, মানে এনিমেল যে ইন্টেস্টাইন সেটাও আছে। তো
এটার উদাহরণ কিভাবে দেওয়া যায়? ধরো হচ্ছে নদী বা কোনো একটা পুকুরের পানি তুমি খেলা, সেখানে হচ্ছে কোনো একটা এনিমেল ধরো হচ্ছে কি করছে, তাই স্টুলটা ওখানে ইয়া করে ফেলছে, তুমি ওইটা কি হইলো, যেহেতু এটা হচ্ছে ইন্টেস্টাইনে থাকে, তোমার ওই স্টুলের ওই ফিসেস এর সাথে তোমার মাইক্রোবসটা তোমার পানির মধ্যে বা খাবারের মধ্যে চলে আসলো। চলে আসার পরে যখন তুমি ওইটা কনজিউম করবা, তখন তোমার শরীরের ভিতরে যে তোমার ইন্টেস্টাইনে যে ওইটা তোমার হচ্ছে কি করবে, যেহেতু এই ক্ষেত্রে হচ্ছে এই ব্যাকটেরিয়াকে অবশ্যই জীবিত থাকতে হবে এবং তারা তাদের নাম্বারটা মাল্টিপ্লাই করবে, করে তোমার শরীর তোমাকে অসুস্থ করে ফেলবে। এটা হচ্ছে ইনফেকশন। আর টক্সিকো ইনফেকশন যেটা, ইনটক্সিকেশনে কি হয়েছিল, যে তোমার খাবারের আগে থেকেই টক্সিনটা প্রডিউস হয়েছিল, তুমি জাস্ট খেলা আর অসুস্থ হলা, এটা হচ্ছে ইনটক্সিকেশন। যেমন ওই যে একটা উদাহরণ দিচ্ছিলাম ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনা, ওখানে যে টক্সিনটা তৈরি করে, ওটা যদি তুমি হচ্ছে বা স্টাফাইলোককাস অরিয়াস টক্সিন প্রডিউস করে ওটা খেলা, ওটা হচ্ছে ইনটক্সিকেশন। আর টক্সিকো ইনফেকশন হচ্ছে তোমার খাবারের সাথে ভায়াবল সেল, মানে হচ্ছে যে সেলগুলা জীবিত থাকবে, মৃত না, তো এই সেলগুলা প্রথমে তোমার খাবারের সাথে তোমার শরীরে আসবে ফুড বা ওয়াটারের মাধ্যমে, এবং তারপরে এসে ওই শরীরের ভিতর তোমার হচ্ছে হয় স্পোর তৈরি করবে বা তারা হচ্ছে টক্সিন নিঃসৃত করে তোমার হচ্ছে অসুস্থ করে ফেলবে, যেমন হচ্ছে ব্যাসিলাস সিরিয়াস গ্যাস্ট্রো এন্টারিটিস। তো এটাই হচ্ছে এই দুটার মধ্যে পার্থক্য, যে ইনটক্সিকেশন এবং টক্সিক ইনফেকশনের মধ্যে দুটো পার্থক্য, যে একটা হচ্ছে খাবারের আগেই প্রিফর্ম হয়ে থাকে, আর একটাতে তোমার খাবার শরীরে যাওয়ার পরে সেখানে টক্সিন প্রডিউস করে বা স্পোর তৈরি করে, সেটা হচ্ছে টক্সিকো ইনফেকশন। আর ইনফেকশন হচ্ছে তোমাকে অবশ্যই এন্টারোপ্যাথোজেনিক ব্যাকটেরিয়া তোমাকে কনজিউম করতে হবে, পরে সেটা তোমার শরীরে যে মাল্টিপ্লাই হয়ে তোমাকে অসুস্থ করে ফেলবে। আচ্ছা, এই তিনটা কি ক্লিয়ার? তাহলে বলো, আমি আরেকবার বলি, যে বোঝো না সে জিজ্ঞাসা করতে পারো। সবাই বুঝছো? হ্যাঁ, মেহেদি নাকি? না, বুঝতে পারতেছি না, কে বলছো, একটু জোরে বলো। মিম, মিম, জি ম্যাম। তুমি কি বুঝতে পারছো এই তিনটা? হ্যাঁ ম্যাম। পরীক্ষা আসলে লিখতে পারবা বা আমাকে এখন বোঝাতে পারবা? হ্যাঁ ম্যাম, ইনটক্সিকেশন ম্যাম আগে থেকে খাবারের মধ্যে থাকে, আর হচ্ছে আর ইনফেকশনটা আমরা যদি কোনো খাবার খাই তখন ওটার মাধ্যমে ইনফেকশনটা হয়। আর আরেকটা ছিল ম্যাম, আরেকটা মানে ভুলে গেছি। টক্সিকো ইনফেকশন। টক্সিকো ইনফেকশন ওটা খাবার পরে আমাদের মানে খাবার পরে ওটা রিয়াকশন দেখা দেয়। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কেউ একজন কি আমাকে এটা বোঝাতে পারবা খুব সুন্দর করে, যে মনে হয় খুব ভালো বুঝছো? এনিওয়ান? জাহিদা সো?
জি ম্যাম। বুঝছো তুমি? ম্যাম বুঝছি মোটামুটি। মোটামুটি বুঝছো? যদি না বুঝো তাহলে তোমরা আরেকবার বলো, আমি আরেকবার বলে দিই। না ম্যাডাম বোঝা গেছে, পড়লেই হবে আরেকবার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আমি জাস্ট এটা একবার বলে শেষ করি। জি ম্যাম। ইনটক্সিকেশনে যেটা ছিল সেটা হচ্ছে আমরা তো তিনটাই খাবার কনজিউম করার পরেই তো হচ্ছে না, খাবার কনজিউম না করলে তো আমাদের শরীরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তিনটাতেই খাবার আগে ফুড কনজিউম করব, তারপরে না সমস্যা হবে। তো ইনটক্সিকেশনে যেটা হচ্ছে খাবারের আগে থেকেই টক্সিনটা প্রডিউস হয়ে থাকে, সেটা আমরা খেলাম আর অসুস্থ হলাম। ইনফেকশনে হচ্ছে তোমার যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াটা আছে সেটা হচ্ছে তোমার এন্টারো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, যেটা আমরা সেটা অবশ্যই জীবিত থাকতে হবে লাইভ, সেটা আমরা কনজিউম করার পরে পরে সেটা হচ্ছে সেই ব্যাকটেরিয়ার ইফেক্টে বা তাদের সেল ডিভিশনের মাধ্যমে তারা আমাদের শরীরটাকে অসুস্থ করে ফেলে। আর ইনটক্সিকেশন যেটা, সরি টক্সিকো ইনফেকশন যেটা, সেটা হচ্ছে আমরা এখানেও তো খাবই, এখানেও তোমাদের এই মাইক্রোবস গুলো জীবিত থাকবে এবং আমাদের শরীরে যাওয়ার পরে তারা সেখানে যে সেল ডিভিশন করবে বা স্পোর ফর্ম করবে এবং টক্সিন নিঃসৃত করবে, তার মাধ্যমে আমরা অসুস্থ হয়ে যাব। এটাই হচ্ছে টক্সিকো ইনফেকশন। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি হচ্ছে না হলে ক্লাস শেষ করে দিব। ম্যাম টক্সিকো ইনফেকশনে কি ম্যাম যে খাবারে কি আগে থেকে নিষ্কৃত থাকবে ইনফেকশনটা ম্যাম? না না, টক্সিকো ইনফেকশনে যেটা পার্থক্য সেটা হচ্ছে তোমার প্যাথোজেনিক ব্যাকটেরিয়াটা থাকবে আগে থেকেই, কিন্তু জি ম্যাম। সেখানে আগে টক্সিন প্রডিউস করবে না, আমাদের বুঝতে হবে। জি ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।